হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইউভা প্লাস। আজকে চাইল্ড সাইকোলজির খুব গুরুত্বপূর্ণ একটা সেশন নিয়ে আমি হাজির হয়েছি। আগের দিন আমরা ভাইগসকি থিওরি আলোচনা করেছিলাম। আজকে তার উপর আমরা 20টা এমসিকিউ সলভ করে নেব। তোমরা 20টা এমসিকিউর মধ্যে কতগুলো এমসিকিউ করতে পারছো তা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাবে। তো চলো আমরা শুরু করি কোশ্চেনগুলো। প্রথম কোশ্চেনে দেখো কি আছে, বলছে ভাষা এবং চিন্তা ভাবনার ক্ষেত্রে পিয়াজে এবং ভাইগসকি নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক। আগের দিন ভিডিওতে আমরা কিন্তু ভাইগসকি এবং পিয়াজের মতবাদের যে পার্থক্য সেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তো সেখান থেকে এই প্রশ্নটা দেওয়া হয়েছে, কি আছে, ভাষা এবং চিন্তা ভাবনার ক্ষেত্রে পিয়াজে এবং ভাইগসকির কোন বক্তব্যটা সঠিক। দেখো অপশনগুলোকে ভালো করে আগে নোটিস করো। প্রথম অপশন আছে ভাইগসকির মতে চিন্তা ভাবনা প্রথমে আসে এবং পিয়াজের মতে ভাষা চিন্তা ভাবনার ওপর প্রভাব বিস্তার করে। প্রথমে বললো চিন্তা ভাবনা প্রথমে আসছে, এটা কে বলছেন? এটা বলছেন ভাইগসকি। আর পিয়াজে বলছে ভাষা চিন্তা ভাবনার উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ ভাষা আগে আসে। সেকেন্ড পয়েন্টে কি আছে, দুজনের মতে শিশুর চিন্তা ভাবনা থেকে ভাষা বিকশিত হয়। অর্থাৎ ভাইগসকি এবং পিয়াজে দুজনেই বলছেন যে চিন্তা ভাবনা থেকে নাকি ভাষা বিকশিত হয়। পরেরটা কি, পিয়াজের মতে চিন্তা ভাবনা প্রথমে আসে, ভাইগসকির মতে ভাষা চিন্তা ভাবনার ওপর প্রভাব বিস্তার করে। লাস্ট পয়েন্টে আছে দুজনের মতে শিশুর ভাষা থেকে চিন্তা ভাবনা বিকশিত হয়। অর্থাৎ দুজনেই বলছেন যে ভাষা থেকে কিন্তু চিন্তা ভাবনা বিকশিত হয়। দেখো দুজনের মতের মধ্যে কিন্তু পার্থক্য ছিল, তাহলে এই বি এবং ডি অপশন কিন্তু আমাদের প্রথমেই বাদ চলে যাচ্ছে, কারণ দুজনেই বলছে চিন্তা থেকে ভাষার বিকাশ হয়, আবার বলছে ভাষা থেকে চিন্তার বিকাশ হয়, কিন্তু দুজনে কিন্তু আলাদা বক্তব্য দিয়েছিলেন। এক্ষেত্রে পিয়াজে কিন্তু আগে ভাষার কথা বলেননি, তিনি কিন্তু চিন্তা ভাবনার কথা আগে বলেছিলেন। এক্ষেত্রে ভাইগসকি বলেছিলেন আগে ভাষা তারপরে চিন্তা ভাবনা, অর্থাৎ ভাষা প্রথমে আসছে, সেই ভাষা চিন্তা ভাবনাকে প্রভাবিত করছে। তাহলে কোন অপশনটা এখানে দাঁড়াবে? দেখো থার্ড অপশনে কি আছে, পিয়াজের মতে চিন্তা ভাবনা প্রথমে আসে, তাহলে এই বক্তব্যটা তো সঠিক দাঁড়ালো। পরেরটা আছে ভাইগসকির মতে ভাষা চিন্তা ভাবনার উপর প্রভাব বিস্তার করে, অর্থাৎ ভাইগসকি বলেন ভাষা প্রথমে আসছে, এই ভাষা কিন্তু চিন্তা ভাবনাকে প্রভাবিত করে। তাহলে থার্ড অপশন অর্থাৎ অপশন সি হচ্ছে রাইট আনসার। নেক্সট চলে আসো। নেক্সট বলছে একজন শিক্ষক যিনি ভাইগসকির সমাজ নির্মিতিবাদ তত্ত্বটি বিশ্বাস করেন। তাহলে ভাইগসকির যে থিওরি সেটাকে সমাজ নির্মিতিবাদ তত্ত্ব বলা হয়ে থাকে। তিনি নিম্নলিখিত কোন পদ্ধতিটি ব্যবহার করবেন শিক্ষার্থীর সহায়তার জন্য। তাহলে তিনি ভাইগসকি থিওরিটাকে ফলো করেন, তাহলে যে অপশনগুলো দেওয়া আছে তার মধ্যে তিনি কোন পদ্ধতিটা ব্যবহার করবেন শিক্ষার্থীর সহায়তার জন্য। প্রথমে কি আছে, কোলাবোরেটিভ প্রজেক্ট, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন্স, ফ্যাক্ট বেস রিকল কোশ্চেন্স। এক্ষেত্রে ভাইগসকি কিন্তু কতগুলো পদ্ধতির কথা বলেছিলেন। দেখো নিচে আমরা এখানে দিয়েছি কোলাবোরেটিভ প্রজেক্ট, কোঅপারেটিভ লার্নিং, রেসিপ্রোকাল টিচিং, পিয়ার টিউটরিং, অ্যাসিস্টেড লার্নিং। এই কথাগুলোর কথা কিন্তু ভাইগসকি বলেছিলেন। তিনি প্রথম থেকেই বলেন যে সংস্কৃতির মাধ্যমে বা সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু শিশু শেখে। অর্থাৎ স্কুল বা কোথাও যখন শিক্ষকরা কোলাবোরেটিভ প্রজেক্ট দেবে, অর্থাৎ তাদের গ্রুপে ডিভাইড করে স্টুডেন্টদের যখন প্রজেক্ট দেওয়া হবে তারা তখন কি করবে, পরস্পরের মধ্যে আলোচনার মাধ্যমে সেই প্রজেক্টটা করতে সক্ষম হবে। তিনি একথা বলেছিলেন। পরেরটা কি বলেছেন, কোঅপারেটিভ লার্নিং। এটাও মোটামুটি একই ধরনের, অর্থাৎ পরস্পরের সঙ্গে আলোচনার মাধ্যমে শেখা। রেসিপ্রোকালে পরে আসছি, পরেরটা আছে পিয়ার টিউটরিং। পিয়ার টিউটরিং বলতে কি বোঝানো হয়েছে, পিয়ার বলতে সহপাঠী গ্রুপকে বোঝানো হয়েছে। এবার অনেক সময় দেখে থাকবে যে আমরা করে থাকি কি, হয়তো আমরা পরীক্ষার আগে বা কোনো সময় দেখা গেল যে কোনো একটা সাবজেক্টে আমি ভালোভাবে জানি, আর আমার কোনো একটা ফ্রেন্ড দেখা গেল সে অন্য একটা সাবজেক্টে ভালোভাবে তার নলেজ আছে, তো সে সেই ব্যাপারটা জানে। এবার আমরা নিজেদের মধ্যে আলোচনা করলাম যে আচ্ছা আমি তোকে এই সাবজেক্টটা বুঝিয়ে দেবো, তুই আমাকে ওই সাবজেক্টটা বুঝিয়ে দে।
তো এই যে নিজেদের মধ্যে একজন আরেকজনকে আর একটা টপিক বুঝিয়ে দেওয়া, সেটাকে বলা হচ্ছে পিয়ার টিউটরিং। পরেরটা আছে অ্যাসিস্টিভ লার্নিং। অ্যাসিস্টিভ লার্নিং কোনটা? কোনো বড়রা যখন ছোটদের শেখানোর ক্ষেত্রে সাহায্য করছে অর্থাৎ অ্যাসিস্ট করছে, তখন সেটাকে বলা হচ্ছে অ্যাসিস্টিভ লার্নিং। রেসিপ্রোকাল লার্নিং কি? রেসিপ্রোকাল লার্নিং হচ্ছে যখন পরস্পর পরস্পরের থেকে শিখছে। টিচার যখন স্টুডেন্টদের কোশ্চেন করছে, সেখান থেকে তারা আনসার পাচ্ছে, বা স্টুডেন্টরা কোনো কনফিউশন থাকলে যখন টিচারদের প্রশ্ন করছে, তখন সেটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল টিচিং অর্থাৎ পরস্পর শিখন। তো এক্ষেত্রে দেখো তাহলে কোনটা হবে, এখানে কোন অপশনটা তোমরা পাচ্ছ যে এই ভাইগস্কি থিওরিটাকে ফলো করলে শিক্ষার্থীদের জন্য কোন পদ্ধতি শিক্ষক প্রয়োগ করবেন। দেখো ফার্স্ট অপশনেই আছে কোলাবোরেটিভ প্রজেক্ট, অর্থাৎ শিক্ষার্থীদের গ্রুপে ডিভাইড করে তাদের মধ্যে প্রজেক্ট দেওয়া, যাতে তারা পরস্পর আলোচনার মাধ্যমে শিখতে পারে। তাহলে ফার্স্ট অপশন কোলাবোরেটিভ প্রজেক্ট। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। ভাইগস্কির মতে জ্ঞানমূলক বিকাশের প্রথম কারণ কি? সামাজিক মিথস্ক্রিয়া, উদ্দীপক প্রতিক্রিয়া, সাম্যাবস্থা, স্কিমার সমন্বয় সাধন। ভাইগস্কি কিন্তু জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে তিনটে মেন উপাদানের কথা বলেছে। কি ছিল সেই তিনটি মেন উপাদান? এক তো ছিল সামাজিক মিথস্ক্রিয়া, দুই ছিল ভাষা, তিন ছিল সংস্কৃতি। এই তিনটি উপাদানের কথা কিন্তু ভাইগস্কি বলেছিলেন। তাহলে এখানে কোনটা আমি দেখতে পাচ্ছি? অপশন এ, সামাজিক মিথস্ক্রিয়া, অর্থাৎ যত ইন্টারাক্ট করবে শিশু তত সে ভালোভাবে শিখতে পারবে। তাহলে অপশন এ। নেক্সট চলে আসি, ভাইগস্কির তত্ত্বে বিকাশের কোন দিককে গুরুত্ব দেননি? ভালো করে কোশ্চেন দেখবে, কোন দিকটাকে গুরুত্ব তিনি দেননি। ফার্স্ট কি বলছে? জৈবিক, সাংস্কৃতিক, সামাজিক, ভাষাবিদ্যাগত। অর্থাৎ প্রথমে বললো জৈবিক, সাংস্কৃতিক, সামাজিক, ভাষাবিদ্যাগত। তা আমরা আগেই পড়লাম যে ভাইগস্কি তার তত্ত্বে কিন্তু তিনটে উপাদানের উপর বেশি গুরুত্ব দিয়েছিল, একটা সমাজ, একটা ভাষা, একটা সংস্কৃতি। তাহলে এখানে সংস্কৃতিও রয়েছে, সমাজও রয়েছে, ভাষাও রয়েছে। কোনটার কথা তিনি বলেননি? তিনি জৈবিক বা বায়োলজিক্যাল এই কথা কিন্তু বলেননি, অর্থাৎ অপশন এ। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাই। নিম্নলিখিত কোনটি ভাইগস্কি তত্ত্বের সঙ্গে যুক্ত? অপারেন্ট কন্ডিশনিং, রেসিপ্রোকাল টিচিং, ইনসাইড লার্নিং, কালচার নিউট্রাল কগনিটিভ ডেভেলপমেন্ট। তো ফার্স্টেই দেখো কালচার নিউট্রাল কগনিটিভ ডেভেলপমেন্ট, এই অপশনটা প্রথমে আমরা বাদ দিয়ে দিলাম। ইনসাইড লার্নিং এই কথা কারা বলতেন? এই কথা বলতেন গেস্টালবাদীরা। ইনসাইড লার্নিং বা অন্তর্দৃষ্টিমূলক শিখনের কথা কারা বলতেন? গেস্টালবাদীরা। তাহলে এটাও হচ্ছে না। প্রথমে আছে অপারেন্ট কন্ডিশনিং। অপারেন্ট কন্ডিশনিং এর কথা কে বলতেন? অপারেন্ট কন্ডিশনিং এর কথা বলতেন স্কিনার। তাহলে এটাও হচ্ছে না। তাহলে ভাইগস্কির তত্ত্বের সঙ্গে কোনটা যুক্ত? রেসিপ্রোকাল টিচিং, পরস্পর শিখন, যেটা রেসিপ্রোকাল টিচিং, সেটা যুক্ত হচ্ছে ভাইগস্কির তত্ত্বের সঙ্গে। অপশন বি। এবার দেখো রেসিপ্রোকাল টিচিংটা আমরা একটু ভালোভাবে বুঝে নিই। রেসিপ্রোকাল টিচিং বলতে কি বোঝাচ্ছে? পরস্পর শিখন, অর্থাৎ যেখানে দেখা গেল অনেক শিক্ষার্থী রয়েছে বা অনেকে রয়েছে, টিচার রয়েছে, টিচার হয়তো কোনো টপিকের ওপর কোশ্চেন করলো, সেক্ষেত্রে কোনো শিক্ষার্থী তার আনসার দিতে যদি সক্ষম হয় তাহলে সে আনসার দিল। যদি দেখা যায় সে আনসার দিতে সক্ষম না হয়, তাহলে তার যে সমস্ত সহপাঠীরা আছে তারাও কিন্তু তার আনসার দিতে পারে। এবার এই যে পরস্পর আলোচনা হচ্ছে বা কোশ্চেনিং হচ্ছে, ডিসকাসিং হচ্ছে, এটা কিন্তু রেসিপ্রোকাল টিচিং এর মধ্যে পড়ছে। দেখো এখানে দেওয়া আছে গ্রুপে তারা আলোচনা করছে, কোশ্চেনিং করছে, ডিসকাসিং করছে। তাহলে রেসিপ্রোকাল টিচিং এর একটা পার্ট কিন্তু এটা চলে গেল। এবার দেখা গেল কোনো টপিকে তাদের প্রবলেম রয়েছে, তারা ঠিকঠাক ক্ল্যারিফাই করতে পারছে না, তাহলে সেই ক্ল্যারিফাই করাটাও কিন্তু চলছে এই রেসিপ্রোকাল টিচিং এর আন্ডারে। রিডিং চলছে রেসিপ্রোকাল টিচিং এর আন্ডারে, অর্থাৎ সে কোনো টপিক সম্পর্কে পড়া, সেটা সম্পর্কে জানা, সেটাও কিন্তু চলছে রেসিপ্রোকাল টিচিং এর মধ্যে। আবার কি হতে পারে? সেই টপিকটা সম্পর্কে প্রেডিক্টিং করতে পারে, মানে কি হতে পারে না হতে পারে তারা কিন্তু সেই টপিকের উপর আলোচনা করতে পারে। এবং শেষ পর্যন্ত
টপিকটার সামারাইজ করতে পারে। টিচার হয়তো টপিকটা সম্পর্কে বললো, কোশ্চেন আনসার হলো, ডিসকাস হলো, ক্ল্যারিফাই হলো, এবং সেটার পর কিন্তু সেটার সামারাইজ কি হবে সেটা কিন্তু এই টিচিং এর আন্ডারে পড়ছে। অর্থাৎ পরস্পর আলোচনার মাধ্যমে, কোশ্চেনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে, ক্ল্যারিফাইং এর মাধ্যমে যখন সেই টপিকটা সম্পর্কে পুরোপুরিভাবে ক্লিয়ার ধারণা হচ্ছে, পরস্পরের মাধ্যমে শিখন হচ্ছে, সেটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল টিচিং। রেসিপ্রোকাল টিচিং ক্লিয়ার? এবার চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। কি আছে? নিম্নলিখিত উপাদানগুলির মধ্যে ভাষার বিকাশ কিভাবে হয়? দেখো উপাদানগুলো কি কি। একটা হচ্ছে মিডিয়া, বই, বড়দের সঙ্গে মিথস্ক্রিয়া, সহপাঠীদের সঙ্গে খেলা। তাহলে কোন উপাদানের মধ্যে ভাষার বিকাশ ভালোভাবে ঘটবে? মিডিয়া তো হচ্ছে না, কারণ এই কোশ্চেনটা ভাইগস্কি থিওরি থেকে দেওয়া হয়েছে, তিনি কিন্তু মিডিয়ার কথা বলেননি, তাহলে এটা প্রথমেই বাদ। বইয়ের কথাও কিন্তু তিনি বলেননি। এবার চলে আসছে দুটো অপশন কি কি, একটা বলছে বড়দের সঙ্গে মিথস্ক্রিয়া, আর একটা বলছে সহপাঠীদের সঙ্গে খেলা। কিন্তু সহপাঠীদের সঙ্গে খেলার আগে শিশুরা কোথায় মিথস্ক্রিয়া বা ইন্টারাকশন করে? বড়দের সঙ্গে ইন্টারাকশন করে। অর্থাৎ যখন শিশু আস্তে আস্তে বেড়ে ওঠে তখন কিন্তু তার পিতামাতা বা অভিভাবকদের সঙ্গে কিন্তু ইন্টারাক্ট করতে শুরু করে। প্রথম পর্যায়ে কিন্তু তাদের পরিবার থেকে ইন্টারাকশনটা শুরু হয়। তো এখানে আমরা কোনটা নেব? অপশন সি, অর্থাৎ বড়দের সঙ্গে মিথস্ক্রিয়া, অ্যাডাল্ট ইন্টারাকশন, এটা ভাষা বিকাশকে প্রভাবিত করে। তোমরা কিন্তু আনসার করতে থাকো, আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে যে আউট অফ 20 তোমরা কত পেলে। ওকে, নেক্সট কোয়েশ্চেন কি আছে চলো দেখে নিই। ভাইগস্কির মতে শিখন ড্যাশ থেকে আলাদা করা যায় না। তাহলে কিসের থেকে আলাদা করা যায় না? রিইনফোর্সমেন্ট, আচরণের বিশাল পরিবর্তন, উপলব্ধি ও মনোযোগী প্রক্রিয়া, সামাজিক প্রেক্ষাপট। দেখো একই ধরনের কোয়েশ্চেন কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে এরকম ধরনের কোয়েশ্চেন পরীক্ষায় এসেছে, এবং দেখো এখানে দেওয়া আছে রিইনফোর্সমেন্ট, তাহলে ভাইগস্কি কিন্তু রিইনফোর্সমেন্টের কথা বলেননি। আচরণের বিশাল পরিবর্তন, সেটাও কিন্তু বলেননি। উপলব্ধি বা মনোযোগী প্রক্রিয়া, এটাও বলেননি। তাহলে প্রথম তিনটে অপশনে কিন্তু এখানে আমাদের ক্রস করে দিলাম। এবার দেখো সামাজিক প্রেক্ষাপট, এই কথা কিন্তু ভাইগস্কি বারবার বলেছেন। সোশ্যাল কনটেক্সট, অর্থাৎ শিখন কিন্তু এই সামাজিক প্রেক্ষাপট থেকে কিন্তু আলাদা করা যায় না, অর্থাৎ সোশ্যাল কনটেক্সট থেকে আলাদা করা যায় না। তো অপশন ডি। নেক্সট, ভাইগস্কির মতে শিশুরা কেন নিজেদের সঙ্গে কথা বলে? কেন শিশুরা নিজেদের সঙ্গে কথা বলে? ভাইগস্কি কি বলেছেন? শিশুরা প্রকৃতিগতভাবে বেশি কথা বলে, শিশুরা আত্মকেন্দ্রিক হয়, শিশুরা নিজেদের নির্দেশ দানের জন্য ভাষা ব্যবহার করে, শিশুরা প্রাপ্তবয়স্কদের দৃষ্টি আকর্ষণ করতে ভাষা ব্যবহার করে। তাহলে দেখো অপশন যে বি রয়েছে, সেক্ষেত্রে শিশুরা হয় আত্মকেন্দ্রিক, একথা কিন্তু ভাইগস্কি বলেননি। এটা কিন্তু কে বলেছিলেন? এটা বলেছিলেন পিয়াজে। অর্থাৎ পিয়াজে বলেছিলেন শিশুরা হবে আত্মকেন্দ্রিক, অর্থাৎ প্রথমে তারা নিজেদের সঙ্গে নিজেরা কথা বলবে, বলার পর তারপরে অন্যদের সঙ্গে ইন্টারাক্ট করবে। অর্থাৎ এই কথা ভাইগস্কি বলেননি, বলেছিলেন পিয়াজে। পরেরটা কি আছে? প্রথমটা, শিশুরা প্রকৃতিগতভাবে বেশি কথা বলে, এটার কথাও কিন্তু ভাইগস্কি বলেননি, কারণ কোনো শিশু হতে পারে বেশি কথা বলে, কোনো শিশু কম কথা বলে, তো সেক্ষেত্রে এই কথাও কিন্তু বলেননি ভাইগস্কি, এটাও বাদ গেল। ফোর্থ দেখো, শিশুরা প্রাপ্তবয়স্কদের দৃষ্টি আকর্ষণ করতে ব্যবহার করে। শিশুরা কি প্রাপ্তবয়স্করা যাতে তাদের দেখে, তাদের দৃষ্টি আকর্ষণের জন্য কি ভাষা ব্যবহার করে নিজেদের সঙ্গে কথা বলে? তাও কিন্তু নয়। এক্ষেত্রে শিশুরা নিজেদের নির্দেশ দানের জন্য ভাষা ব্যবহার করে, অর্থাৎ নিজেকে ইনস্ট্রাক্ট করার জন্য কিন্তু শিশুরা ভাষা ব্যবহার করছে, কিভাবে কাজটা করবে না করবে নিজেকে ইনস্ট্রাক্ট করার জন্য নিজেদের সঙ্গে নিজেরা কথা বলে, অর্থাৎ অপশন সি। নেক্সট, শিশুর ভাষা বিকাশের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো সামাজিক পরিবেশ। বক্তব্যটি কার? খুব সোজা একটা কোশ্চেন। সামাজিক পরিবেশ শিশুর ভাষা বিকাশের জন্য গুরুত্বপূর্ণ উপাদান, একথা কে বলেছেন? দেখো তোমরা একবারেই করতে পারবে, অপশন পড়ার দরকার নেই। কি হবে আনসার? আনসার হবে ভাইগস্কি, অপশন বি।
নেক্সট, ভাইগস্কির মতে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট হলো, খুব ইম্পর্টেন্ট জায়গা, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। অপশনগুলো কি কি? শিশু নিজে থেকে কি করতে পারে যা পরিমাপ করা যায় না, what that child can do on her own which cannot be assessed, যেটা নিজে থেকে করতে পারে সেটা পরিমাপ করা যায় না। পরে কি বলছে? শিশু স্বাধীনভাবে এবং সহায়তার মাধ্যমে কি করতে পারে তার মধ্যে ব্যবধান, অর্থাৎ দ্য গ্যাপ বিটুইন হোয়াট দ্য চাইল্ড ক্যান ডু ইন্ডিপেন্ডেন্টলি অ্যান্ড উইথ অ্যাসিস্ট্যান্স। নেক্সট কি আছে? শিশু তার সম্ভাবনা অর্জনের জন্য যে পরিমাণ সহায়তা প্রদান করে, the amount and nature of support provided to the child to achieve her potential. লাস্ট আছে শিক্ষক দ্বারা প্রদত্ত সমর্থন, সাপোর্ট অফার্ড বাই দ্য টিচার। তাহলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে কোনটা বোঝানো হচ্ছে? আমরা আগের দিন কিন্তু একটা সার্কেলের মাধ্যমে বুঝেছিলাম। তো ফার্স্ট ছিল একটা 3টে সার্কেল আমরা করেছিলাম, তো এরকম ছিল 3টে সার্কেল, ঠিক আছে। তো ফার্স্ট সার্কেল যেটা ছিল সেটা কি ছিল? শিশু নিজে নিজে যে কাজটা করতে পারে, যেখানে তার কোনো হেল্পের দরকার হয় না, সেটা ছিল হচ্ছে ফার্স্ট লেভেল, অর্থাৎ শিশু যেখানে নিজে নিজে করতে সক্ষম। পরের সার্কেলটা ছিল কি? পরের সার্কেলটা ছিল শিশুর যেখানে সম্ভাবনা রয়েছে, যদি সে হেল্প পায় তাহলে কিন্তু ইজিলি তারা সেটা সেই সম্ভাবনাটা পরিপূর্ণ করতে পারবে, কিন্তু নিজের দ্বারা সেটা কিন্তু করে উঠতে পারছে না। অর্থাৎ এই পোর্শনটাতে শিশু কি করছে? শিশুর সম্ভাবনা রয়েছে কিন্তু সে নিজে নিজে করতে পারছে না, কারোর একটা হেল্পের দরকার। থার্ড সার্কেলে আমরা কি পড়েছিলাম? থার্ড সার্কেলে পড়েছিলাম এই ক্ষেত্রে শিশু কোনোভাবেই এই ক্ষমতা অর্জন করতে পারবে না, অর্থাৎ যতই তাকে চেষ্টা করা হোক, যতই তাকে হেল্প দেওয়া হোক, সে কিন্তু এই জায়গায় পৌঁছতে পারবে না। তাহলে এবার কোনটা ছিল জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট? তোমরা একটু মনে করে করার চেষ্টা করো, কোনটা আসছে? অপশন দেখো ভালো করে, শিশু স্বাধীনভাবে এবং সহায়তার মাধ্যমে কি করতে পারে তার মধ্যে ব্যবধান, অর্থাৎ অপশন বি। অর্থাৎ শিশু এখানে স্বাধীনভাবে করতে পারলো এই জায়গাতে, এখানে হচ্ছে তার সম্ভাবনা, এই দুটোর মধ্যে যে ব্যবধান সেটাকে বলা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এইটুকুর মধ্যে যে ব্যবধান সেটাকে বলা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। চলো পরেরটা, ভাইগস্কির মতে ভাষার বিকাশ মানুষের চিন্তা ভাবনার প্রকৃতিকে পরিবর্তন করে। পরেরটা, বয়স্ক এবং সমবয়সীদের সাথে মিথস্ক্রিয়া ভাষা বিকাশকে প্রভাবিত করে না। দেখো এখানে না যেহেতু বললো, তাহলে এই অপশনটাকে আমরা প্রথমেই ক্রস করে দিচ্ছি। পরেরটা, সংস্কৃতি ভাষা বিকাশের ক্ষেত্রে খুবই ছোট ভূমিকা রাখে। তাই কি তিনি কি এটা বলেছেন যে সংস্কৃতি ভাষা বিকাশের ক্ষেত্রে একদম ছোট্ট ভূমিকা রাখে? সেরকম কোনো ভূমিকা নেই। তারপর কি বলেছিলেন সেটাও কিন্তু বলেননি, তাহলে এটাকেও আমাকে কাটতে হলো। পরে আছে কি, শিশুরা একটি ভাষা অধিগ্রহণ ডিভাইসের মাধ্যমে ভাষা শিখতে পারে, অর্থাৎ একটা ভাষা অধিগ্রহণ যে ডিভাইস, সেই ডিভাইস শুনে শুনে তারা কিন্তু ভাষা শিখতে পারে, সে কথাও কিন্তু নয়, সেভাবে কিন্তু হয় না, এটা বাদ। তাহলে প্রথম অপশনটা দেখো, ভাষার বিকাশ মানুষের চিন্তা ভাবনার প্রকৃতিকে পরিবর্তন করে, এই কথা কিন্তু ভাইগস্কি বলেছিলেন যে ভাষা প্রথমে আসবে, তারপরে তার চিন্তা ভাবনা। প্রথমে তিনি বলেন যে ভাষার বিকাশ যদি হয় তাহলে চিন্তা ভাবনাকে বিশেষভাবে তারা প্রভাবিত করতে পারে। প্রথম 3 বছর পর্যন্ত ভাষা এবং চিন্তা ভাবনা আলাদা আলাদাভাবে চলে, তারপরে কিন্তু দুটো মার্জ হয়ে যায়, একে অপরের উপর নির্ভরশীল হয়ে ওঠে, অর্থাৎ তিনি ভাষার কথা কিন্তু আগে বলেছিলেন। তাহলে অপশন এ। চলো নেক্সট, আবার দেখো, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বলতে শিশুর দ্বারা সম্ভাবনার বিকাশ অর্জন, শিশুর দ্বারা সম্ভাবনার বিকাশ হতে পারে, সম্ভাবনার বিকাশ যা কখনোই শিশুর দ্বারা অর্জন করা সম্ভব নয়,
পরেরটা, বাহ্যিক সমর্থন অর্জন করলে সম্ভাবনার বিকাশ সাধন সম্ভব। এখানে দেখো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, যেটা আমরা আগেই বললাম যেখানে সম্ভাবনা রয়েছে, কিন্তু সম্ভাবনার বিকাশ যা কখনোই শিশুর দ্বারা অর্জন করা সম্ভব নয়, এটা তো প্রথমেই আসছে না। বা এবার দেখো শিশুর দ্বারা সম্ভাবনার বিকাশ হতে পারে, আর প্রথম অপশন কি আছে, শিশুর দ্বারা সম্ভাবনার বিকাশ অর্জন, অর্থাৎ যেটা সে নিজে নিজে অর্জন করে নিয়েছে, তাহলে সেটাও কিন্তু জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের মধ্যে পড়ছে না, এটাও বাদ। এবার দেখো এই বি অপশন এবং ডি অপশনের মধ্যে একটু কনফিউশন থাকতে পারে। কি আছে, শিশুর দ্বারা সম্ভাবনার বিকাশ হতে পারে। হ্যাঁ, আমরা তো জানি যে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টে শিশুর যে সম্ভাবনা রয়েছে সেটার বিকাশ ঘটতে পারে, এটা তো তাহলে ঠিকই আছে। কিন্তু দেখো ডি অপশনটাতে কি আছে, বাহ্যিক সমর্থন অর্জন করলে সম্ভাবনার বিকাশ সাধন সম্ভব। এই দুটোর মধ্যে দেখো কোনটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। আমরা কিন্তু বারবার বলেছিলাম সেক্ষেত্রে শিশুর সম্ভাবনার বিকাশ ঘটবে, কিন্তু সে অন্যের সাহায্য দরকার, সেই সাহায্য ছাড়া কিন্তু হবে না। তাহলে আমরা এই দুটো অপশনের মধ্যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আমরা নেব অপশন ডি, বাহ্যিক সমর্থন অর্জন করলে অবশ্যই সম্ভাবনার বিকাশ সাধন সম্ভব হবে। নেক্সট চলো, ভাইগস্কি সোশিও কালচারাল থিওরির মতে কি বলছে, সোশিও কালচারাল থিওরির মতে সংস্কৃতি এবং ভাষা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সংস্কৃতি এবং ভাষা দুটো বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট, শিশু বিভিন্ন ক্ষেত্রে চিন্তা করে এবং সম্পূর্ণ ধারণা গ্রহণ করে না, এটা কিন্তু বলেননি। শিশুদের সামনে যদি অল্প বয়সী বিমূর্ত উপাদান উপস্থাপন করে তবে তারা বিমূর্ত চিন্তা ভাবনা করতে পারে। কি বললেন, শিশুদের সামনে যদি কোনো বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট জিনিসগুলো তাদের সামনে রাখা হয় তাহলে সেটা সম্পর্কে তারা চিন্তা ভাবনা করতে সক্ষম হবে, সেটাও কিন্তু এই থিওরিতে আমরা কোথাও পড়িনি, তাহলে বাদ। নিজেকে নির্দেশনা যুক্ত বক্তব্য হলো স্ক্যাফোল্ডের সর্বনিম্ন পর্যায়। আমরা কিন্তু স্ক্যাফোল্ড পড়েছিলাম, কিন্তু সেখানে কিন্তু আমরা পড়িনি যে নিজেকে নির্দেশনা যুক্ত বক্তব্য, সেলফ ডাইরেক্টেড স্পিচ, আমরা নিজেকেই নিজে যখন ইনস্ট্রাক্ট করছি সেটা স্ক্যাফোল্ডের সর্বনিম্ন পর্যায়ে, এটা কিন্তু আমরা বলিনি। তাহলে এই থিওরিতে সুতরাং এটাও হচ্ছে না। তাহলে প্রথম অপশনে চলে যায়, সংস্কৃতি এবং ভাষা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে ফার্স্ট অপশনটা হচ্ছে কারেক্ট অপশন, অপশন এ। নেক্সট, এমকেও বলতে কি বোঝায়, এমকেও বলতে কি বোঝায়। আমরা কিন্তু ভাইগস্কি থিওরিতে তিনটে টার্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট পড়েছিলাম, সেটা হচ্ছে এমকেও, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট এবং স্ক্যাফোল্ডিং। তাহলে এখানে এমকিউ থেকে প্রশ্ন, এমকিউ বলতে কি বোঝানো হয়েছে। প্রথমটা কি, যিনি শিক্ষানবিশদের জন্য পরিবাহী সামাজিক পরিবেশ দান করেন। পরেরটা, কোনো নির্দিষ্ট ক্ষেত্রে যে ব্যক্তি শিক্ষার্থীর তুলনায় অধিক জ্ঞান বা উচ্চতর দক্ষতা আছে। শিশুর জ্ঞানের ব্যবহারের দক্ষতা। পরেরটা বলছে এমকিউ সম্পূর্ণ কথা হলো মেকিং নলেজেবল অপারেশন। তাহলে এমকিউর যেটা আমাদের সম্পূর্ণ কথা সেটা কিন্তু এটা একদমই নয়, মেকিং নলেজেবল অপারেশন এটা কিন্তু নয়। কি ছিল, মোর নলেজেবল আদার, এমকিউর ফুল ফর্ম ছিল মোর নলেজেবল আদার, তাহলে এটা প্রথমেই বাদ। তারপরে কি আছে, শিশুর জ্ঞানের ব্যবহারের দক্ষতা, এটাও নয়। প্রথমটা রয়েছে যিনি শিক্ষানবিশদের জন্য পরিবাহী সামাজিক পরিবেশ দান করেন। তাহলে যিনি সামাজিক পরিবেশ দান করছেন সেটা কি, সেটাও কিন্তু নয়। তাহলে এমকিউ কোনটা, কোনো নির্দিষ্ট ক্ষেত্রে যে ব্যক্তি শিক্ষার্থীর তুলনায় অধিক জ্ঞান বা উচ্চতর দক্ষতা আছে তাকে বলা হচ্ছে এমকিউ, অপশন বি। অর্থাৎ এমকিউ হচ্ছে যে কোনো একটা আসপেক্টের যে লার্নার তার থেকে কিন্তু বেশি জ্ঞান সম্পন্ন বা দক্ষতা সম্পন্ন, সে ছোট হতে পারে সে বড়ও হতে পারে, যে কোনো বয়সেরই হতে পারে, কিন্তু সেই বিষয়ে শিক্ষার্থীর থেকে বা লার্নার্সের থেকে কিন্তু বেশি জ্ঞান তার থাকতে হবে, তাকে বলা হচ্ছে মোর নলেজেবল আদার। পরেরটা,
একজন শিক্ষক লক্ষ্য করলেন একটি ছাত্রী নিজে নিজের সমস্যার সমাধান করতে পারছে না, কিন্তু বড়দের কিংবা সহপাঠীদের সাহায্যে সহজেই সমাধান করে ফেলছে। এই সাহায্য দানকে কি বলা হয়? তাহলে এমন একটা সমস্যা যেটা ছাত্রী নিজে নিজে করতে পারছে না, কিন্তু যদি তাকে কেউ হেল্প করে, সেটা সহপাঠী হতে পারে বা কোনো বয়স্ক বড়রা হতে পারে, তাহলে কিন্তু সেই সমস্যাটা সমাধান করে ফেলছে। তাহলে এই সাহায্য করাটাকে কি বলা হচ্ছে? অপশন কি আছে? স্ক্যাফোল্ডিং, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, MKO কোনোটাই নয়। দেখো, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট আমরা বারবার আলোচনা করলাম, তাহলে এটা তো কখনোই হচ্ছে না বাদ। MKO হচ্ছে না মোর নলেজেবল আদার্স, অর্থাৎ কোনো ব্যক্তিকে বোঝানো হচ্ছে যে সাহায্য দিচ্ছে। এখানে কিন্তু সাহায্য দানকে বোঝানো হয়েছে, ব্যক্তিকে কিন্তু বোঝানো হয়নি, তাহলে এটাও হচ্ছে না। এবার আসছি স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং মানে কোনটা? স্ক্যাফোল্ডিং মানে যখন MKO বা মোর নলেজেবল আদার তাকে সাহায্য দিচ্ছে তার বিকাশের জন্য, সম্ভাবনার যে বিকাশ ঘটানোর জন্য, সেই সাহায্য দানকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। তাহলে সাহায্য দানকে বলা হচ্ছে কি? স্ক্যাফোল্ডিং। অপশন এ। নেক্সট, ভাইগস্কির মতে শিশু কিভাবে শেখে? পরিণমনের দ্বারা, অনুকরণের দ্বারা, বড়দের এবং সহপাঠীদের সঙ্গে মিথস্ক্রিয়ার দ্বারা, রিইনফোর্সমেন্টের দ্বারা। খুব সোজা, কোনটা? মিথস্ক্রিয়ার দ্বারা, বড়দের এবং সহপাঠীদের সঙ্গে মিথস্ক্রিয়ার দ্বারা। অপশন সি। নেক্সট, ভাইগস্কি শিশুর শিক্ষণের ক্ষেত্রে নিম্নলিখিত কোন উপাদানটির গুরুত্ব বেশি বলেছেন? বংশগতির কথা বলেছেন, নৈতিক, সামাজিক, শারীরিক। এক্ষেত্রে কোন উপাদানের কথা কিন্তু তিনি বেশি বলেছেন, গুরুত্ব বেশি দিয়েছেন? তাহলে বংশগতির কথা কিন্তু ভাইগস্কি বলেননি, বাদ। নৈতিকের কথা বলেননি, নৈতিকের কথা বলেছিলেন কোহেলবাখ, তাহলে এটাও হচ্ছে না। শারীরিকের কথা তো নেই, তো এখানে তাহলে কোনটা হলো? অপশন সি, অর্থাৎ সামাজিক। সামাজিকের কথা তিনি বলেছেন। এই জন্য ভাইগস্কির থিওরিটাকে কিন্তু সমাজ নির্মিতিবাদের তত্ত্ব কিন্তু বলা হয়ে থাকে। নেক্সট, প্রাইভেট স্পিচ এই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? পিয়াজে, কোহেলবাখ, ভাইগস্কি, ফ্রয়েড। এই প্রাইভেট স্পিচ কথাটা কিন্তু প্রথম ব্যবহার করেন ভাইগস্কি। কি ছিল প্রাইভেট স্পিচ? একটা ছিল সোশ্যাল স্পিচ, যখন অন্যদের সঙ্গে শিশু ইন্টারাক্ট করছে সেটাকে বলা হচ্ছে সোশ্যাল স্পিচ। প্রাইভেট স্পিচ মানে হচ্ছে যখন সে নিজের সঙ্গে নিজে কথা বলছে, সেটাকে বলা হচ্ছে প্রাইভেট স্পিচ। অর্থাৎ নিজেকে নির্দেশ দানের জন্য নিজের সঙ্গে নিজে যখন কথা বলছে, তখন সেটাকে বলা হচ্ছে প্রাইভেট স্পিচ। এ কথা বলেছিলেন কে? এ কথা বলেছিলেন ভাইগস্কি। চলো পরেরটা দেখে নিই। বড়রা যখন শিশুর নিজ ক্ষমতা স্তর থেকে সম্ভাবনা স্তরে পৌঁছানোর জন্য সাহায্য প্রদান করে, তখন তাকে কি বলে? তাহলে বড়রা কি করছে? যখন শিশুর নিজ ক্ষমতা স্তর থেকে সম্ভাবনা স্তরে পৌঁছানোর জন্য সাহায্য প্রদান করছে, তখন তাকে কি বলছে? প্রক্সিমাল ডেভেলপমেন্ট, স্ক্যাফোল্ডিং, রেসিপ্রোকাল টিচিং, কোলাবোরেটিভ লার্নিং। তাহলে দেখো, এখানে কোলাবোরেটিভ লার্নিং কিন্তু আসছে না। রেসিপ্রোকাল টিচিংও আমরা আলোচনা করেছি, সেটাও আসছে না। এবার দেখো, প্রক্সিমাল ডেভেলপমেন্ট আর স্ক্যাফোল্ডিং, দুটো জিনিস কিন্তু থাকছে। এই দুটোর মধ্যে কোনটা তাহলে হবে? বড়রা যখন শিশুর নিজের ক্ষমতা স্তর থেকে সম্ভাবনা স্তরে পৌঁছানোর জন্য সাহায্য করছে, দেখো এখানে কোশ্চেনটা দেখো, বলছে সাহায্য প্রদান করছে, তাকে কি বলে? তাহলে সাহায্য প্রদানটার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে কিন্তু তাহলে প্রক্সিমাল ডেভেলপমেন্টটা হবে না, কারণ এটা কিন্তু গ্যাপটাকে বোঝানো হয়। এই নিজ ক্ষমতা স্তর আর সম্ভাবনা স্তরের মধ্যে যে গ্যাপ বা ব্যবধান, সেটাকে বলা হচ্ছে প্রক্সিমাল, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এক্ষেত্রে দেখো, জোন কথাটাও কিন্তু উল্লেখ করা নেই, তাহলে ওটাও বাদ চলে গেল। তাহলে এই সাহায্যদানকে কি বলা হচ্ছে? সাহায্যদানকে বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং, অর্থাৎ অপশন বি। নেক্সট, ZAD বলতে কি বোঝায়? যে স্তরে শিশুরা আগে থেকেই জানে,
যে স্তরে শিশুর সম্ভাবনার বিকাশ হতে পারে, যে স্তরে শিশুর বিকাশ হওয়া কোনোভাবেই সম্ভব নয় বা কোনোটি নয়। তাহলে ZAD ডা কি? আমরা দেখো যে সার্কেলটা পড়েছিলাম, প্রথম একটা ছিল, দ্বিতীয় একটা ছিল এবং তৃতীয় একটা সার্কেল ছিল। তাহলে এই যে থার্ড সার্কেলটা ছিল, এখানে কিন্তু যে স্তরে শিশুর বিকাশ হওয়া কোনোভাবেই সম্ভব নয়, তাহলে এটা ছিল সি অপশন। পরেরটা বলছে যে স্তরে শিশুর সম্ভাবনার বিকাশ হতে পারে, অর্থাৎ এই স্তরে শিশুর সম্ভাবনার বিকাশ হতে পারে, এইটা ছিল কিন্তু ZPD। কি ছিল? ZPD, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এবার তাহলে প্রথম যে অপশন, প্রথম যে সার্কেল দেখো কি বলছে, যে স্তরে শিশুরা আগে থেকেই জানে, অর্থাৎ যেখানে সে নিজে নিজে শিখতে পারে, কারোর হেল্পের দরকার হয় না, সেটাকে বলা হচ্ছে ZAD। এই পোর্শনটাকে বলা হচ্ছে কি? ZAD, জোন অফ অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট। ওকে, এটাকে বলা হচ্ছে কি? ZAD, যেখানে শিশু নিজে নিজেই শেখে, যেখানে কারোর হেল্পের দরকার নেই। তাহলে কোন অপশনে যাব? যে স্তরে শিশুরা আগে থেকেই জানে, অপশন এ। তো এই ছিল আমাদের 20টা কোয়েশ্চেন্স। এরপর তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে যে কোনো কোয়েশ্চেনে যদি কনফিউশন থাকে, তাহলে সেটা আমার নেক্সট ভিডিওতে ক্লিয়ার করে দেবো। আর তোমরা কতগুলো অ্যাটেন্ড করতে পারলে আউট অফ 20, সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পড়তে থাকো, দেখতে থাকো ইউভা প্লাস।